এইচএসসি 25, 26 এবং 27 ব্যাচ তোমরা যারা প্রিপোজিশন অনেক বেশি দুর্বল, অর্থাৎ প্রিপোজিশন পারো না বললেই চলে, তোমার এক্সামে যদি প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে তোমার মাথার ভিতরে দেখা যাচ্ছে শুধু ইন, অ্যাট, অফ ইত্যাদি বিষয়গুলো ঘুরপাক্কা, এর বাইরে আর কিছু আসে না। সো তোমার জন্য আজকের ক্লাসটা, আজকে আমরা প্রিপোজিশনের এ টু জেড আলোচনা করব। প্রিপোজিশনের থেকে যদি তোমার একদম কঠিন থেকে কঠিনতর প্রশ্ন হয়, জাস্ট তুমি আজকে ক্লাস করার পরে তোমার প্রিপোজিশন আর কোনো প্রবলেম থাকবে না, বিকজ আজকে আমাদের ক্লাসটা এত মানে ভালো তুমি বলতে পারো ম্যাটেরিয়ালে তৈরি করা। সো আমরা প্রিপোজিশনের দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন আর একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো বাই দ্য ওয়ে আমি তোমাদের হিরামন ভাই পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো দেখো, সো জেনারেল প্রিপোজিশনের ভিতরে আমরা 30টা জেনারেল প্রিপোজিশন শিখবো, আর তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যতগুলো শেখা লাগে, অর্থাৎ যতগুলো শিখলে এইচএসসি তে আমি কমন পেতে পারি, যেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অনেক। তোমরা যারা শুধুমাত্র জেনারেল প্রিপোজিশন শিখে এক্সাম হলে যাবা, তোমাদের কিন্তু অনেক সমস্যা, কারণ এক্সাম হলে শুধুমাত্র তুমি জেনারেল প্রিপোজিশনের প্রশ্ন পাবা না, এক্সাম হলে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু মাচ ইম্পর্টেন্ট। সো দেখো, আমরা জেনারেল প্রিপোজিশনে যদি ভালো করতে চাই, আমাদেরকে আগে প্রিপোজিশনের বাংলা অর্থটা জানতে হবে। ঠিক আছে, কোন প্রিপোজিশনের বাংলা অর্থটা কি, এইটাই যদি তুমি না জানো তুমি কেমনে অ্যান্সার করবা? সো আমরা 30টা প্রিপোজিশন এখন জেনারেল প্রিপোজিশন প্র্যাকটিস করবো। এই 30টা প্রিপোজিশন প্রত্যেকটার বাংলা অর্থ এবং এক্সাম্পল সবই আমি আমাদের স্লাইডে অ্যাড করছি। সো দেখো, এখানে কি ইনের বাংলা অর্থ হচ্ছে ভিতরে। ঠিক আছে, অর্থাৎ ভিতরে অর্থে আমরা যদি কোনো একটা প্রিপোজিশন কখনো ব্যবহার করতে যাই, তাহলে আমাদের ইন ব্যবহার করতে হবে, যেমন হি ইজ ইন দ্য রুম, তিনি রুমের ভিতরে। অনের বাংলা অর্থ হচ্ছে উপরে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, কত উপরে, যদি তোমার মানে লাগানো থাকে যার উপরে, সেটার সাথে যদি লাগানো থাকে বস্তুটা, তো সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো, বিকজ তোর উপরে অর্থে আরো দুইটা প্রিপোজিশন, একটা তোমার ওভার হয়, একটা হয় অ্যাবভ। সো এই কারণে আমরা একটু বিস্তারিত বলে নিলাম। অ্যাট, নির্দিষ্ট কোনো স্থান বা সময় আমরা অ্যাট ব্যবহার করি। ঠিক আছে, নির্দিষ্ট কোনো স্থান বা সময় অর্থে আমরা অ্যাট ব্যবহার করি, যেমন তোমার আই উইল মিট ইউ অ্যাট 5 PM, এটা নির্দিষ্ট একটা সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করছি। আন্ডারের বাংলা অর্থ হচ্ছে নিচে, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড। তারপরে ওভারের বাংলা অর্থ হচ্ছে উপরে, এটা ছোঁয়া ছাড়া উপরে, যেমন আগে বলছিলাম না যে বইটা টেবিলের উপরে, অন বসাইছিলাম, কিন্তু এখানে তুমি কি আছে দেখো, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস, অর্থাৎ এটা কিন্তু তোমার ছোঁয়া নাই, হাউস থেকে অনেক উপরে উঠতেছে। সো এটা জাস্ট মনে রাখবা যে ওভার মানে উপরে, অ্যাবভ মানেও কিন্তু উপরে, যেমন হিজ মার্কস আর অ্যাবভ অ্যাভারেজ। তারপরে কি বিলো মানে নিচে। ঠিক আছে, যেমন দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। তারপরে বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড মানে পিছনে, একটু মনোযোগ দিয়ে দেখবা, এইগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, তুমি জাস্ট বাংলাগুলো মুখস্থ করে ফেলো আমার ক্লাস শেষ হওয়ার পরে, বুঝতে পারছো? বিহাইন্ড মানে পিছনে, যেমন হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার, তিনি কোথায় দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু তোমার এই যে গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। সো তোমরা আমার সাথে একটু রিপিট করে পড়ো, দেখবা তোমার কাছে ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। তারপরে কি ইন ফ্রন্ট অফ, সামনে, এটা মূলত প্রিপোজিশনাল ফ্রেজ। সো প্রিপোজিশনাল ফ্রেজটা আমি কেন আনছি, কারণ এই ইন ফ্রন্ট দিয়ে মাঝে সাথে অফ সাইলেন্ট করে দেয়, বা শুধু ফ্রন্ট অফ দিয়ে ইনটাকে সাইলেন্ট করে দেয়। সো এই কারণে আমরা পুরোটা নিয়ে এসেছি, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, তোমার ইন ফ্রন্ট অফটা নিয়ে এসেছি, যার বাংলা অর্থ হচ্ছে সামনে, যেমন দা স্কুল ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। ঠিক আছে, তারপরে কি দেখো, তারপরে তোমার বিসাইডের বাংলা অর্থ হচ্ছে পাশে, বিসাইডের বাংলা অর্থ কি পাশে, পাশে দেখো সি হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে তার বন্ধুদের পাশে। ঠিক আছে, সো মানে বসে আছে। মূলত তুমি যদি বাংলা অর্থগুলো ভালো করে জানো, তাইলে মনে করি তোমার আর কোনো প্রবলেম হবে না প্রিপোজিশনে। তারপরে টু তুমি দিকে বা প্রতি বা এরকম ঠিক পাশে এই অর্থে ব্যবহার করতে পারো, যেমন তুমি এখানে দেখো যে দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য পোস্ট অফিস। ঠিক আছে, তারপরে বিটুইন, দুইজনের মধ্যে তুলনা হলে তোমার বিটুইন, অর্থাৎ দুটির মাঝে বুঝাইতে আমরা বিটুইন ব্যবহার করি, যেমন দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস, অর্থাৎ বলটা দুইটা বক্সের মাঝখানে আর কি। তারপরে অ্যামং, একাধিকের মধ্যে তুলনার ক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করি। সো আমি কিন্তু দুইটা পাশাপাশি রাখছি, যেমন এখানে দেখো কি আছে, তারপরে তোমার হি ওয়াজ পপুলার অ্যামং ফ্রেন্ডস, অর্থাৎ সে তার বন্ধুদের ভিতরে অনেক বেশি জনপ্রিয়। তারপরে বাই অর্থ দ্বারা বা পাশে, বাই আমরা দুইটা জায়গায় ব্যবহার করব, দ্বারা বা পাশে, কেউ কোনো একটা কাজ করছে বা তোমার পাশে, এই দুইটা অর্থে আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো কি আছে, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, অর্থাৎ কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা লেখা, এর দ্বারা অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর উইথ হচ্ছে সঙ্গে, এটা আমরা কিন্তু জানি, উইথের বাংলা অর্থ কি সঙ্গে। আই ওয়েন্ট উইথ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে বেরোইছিলাম আর কি। উইদাউট এর বাংলা অর্থ হচ্ছে ছাড়া। ঠিক আছে, হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে আমাদের ছেড়ে চলে গেল গুড বাই না বলে। তারপরে কি আছে দেখো, অ্যাবাউট মানে সম্পর্কে, আই নো এ লট অ্যাবাউট হিস্ট্রি, আমি মানে হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানি আর কি। অপের বাংলা অর্থ এর, র বা এর। ঠিক আছে, অপের বাংলা অর্থ র বা এর, এগুলো মনে রাখবা ভাই, এগুলো মনে না রাখলে কিন্তু সমস্যা। ঠিক আছে, দ্য কালার অফ দ্য কার ইজ রেড, অর্থাৎ গাড়িটির কালার কি বা গাড়িটির রং হচ্ছে তোমার লাল। ঠিক আছে, এর এর দেখবা উচ্চারণ হয়। ফরের বাংলা অর্থ হচ্ছে জন্য, ফরের বাংলা অর্থ কি জন্য। দিস গিফট ইজ ফর ইউ, কান্না, অর্থাৎ এই গিফটটা তোমার জন্য। তাহলে ফরের বাংলা অর্থ কি জন্য, ফরের বাংলা অর্থ জন্য, একটু মাথায় রাখবা। টু এর বাংলা অর্থ হচ্ছে দিকে বা কাছে, আমি উপরেরটার সাথে একটু মিলাই বলি, দেখো হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে আসছে বা স্কুলের দিকে আসতেছে। সো এই অর্থে কিন্তু আমরা এই টুটা ব্যবহার করতে পারি। তারপরে কি আছে দেখো, ফ্রম, ফ্রম এর বাংলা অর্থ হচ্ছে থেকে, ফ্রম এর বাংলা অর্থ থেকে, যেমন শি
কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে বা এসেছিল আর কি। সিন্স মূলত থেকে অর্থে ব্যবহৃত এরকম ফ্রম এর মতো, এটা মূলত সময় নির্দেশ করে। যেমন এখানে আছে আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010, অর্থাৎ আমি 2010 সাল থেকে এখানে বসবাস করি। তারপরে দেখো টিল বা আনটিলের বাংলা অর্থ পর্যন্ত, যেমন ওয়েট আনটিল আই কাম ব্যাক বা টিল আই কাম ব্যাক, অর্থাৎ আমি যতক্ষণ না আসবো তুমি এখানে বসতে থাকো, ঠিক আছে। তারপরে ডিউরিং জেনারেলি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি কোন অর্থে? সময়কাল অর্থে, একটা পিরিয়ড অফ টাইম অর্থে আমরা ডিউরিংটা ব্যবহার করি। যেমন আই স্লেপ ডিউরিং দ্য ক্লাস, আমি ক্লাস চলাকালীন সময় ঘুমাইতেছিলাম। তারপরে কি ইনটু, ভিতরে গমন অর্থে ইনটু, ওই যে তোমার ক্লাসে ঢোকার অর্থে ইনটু, এই বিষয়গুলো অর্থাৎ ভেতরে গমন অর্থে ইনটু। যেমন শি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে ঢুকছিল, ঠিক আছে। তারপরে কি আউট অফ, বাইরে অর্থে আউট অফ ব্যবহার করি। যেমন আমি এখানে যদি বলি যে হি র্যান আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে আর কি দৌড়ায় চলে গেছিল। তারপরে কি আছে দেখো অ্যালং, মানে বরাবর, একদম বরাবর যদি যাওয়া বুঝায় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করবো? অ্যালং এর বাংলা অর্থ হচ্ছে বরাবর। যেমন এখানে কি আছে দেখো উই ওয়াকড অ্যালং দ্য রিভার, বুঝতে পারছো। তারপরে অ্যাক্রস মানে পার হয়ে, মানে তোমার মানে বেসিক্যালি ক্রস করা বোঝায়, ঠিক আছে। ক্রস নদী পার হওয়া বোঝে না, পুকুরে সাঁতার কেটে এপার দিয়ে ওপার যাওয়া বোঝে না, এইসব ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি। দেখো হি সম অ্যাক্রস দ্য রিভার। তারপরে কি থ্রু মানে মাধ্যমে বা ভিতর দিয়ে যাও, কোনো কিছুর ভিতর দিয়ে, মানে জঙ্গলের ভিতর দিয়ে তুমি যাও না, এই ক্ষেত্রে আমাদের থ্রু ব্যবহার করতে হবে। যেমন হি ওয়াক থ্রু দ্য ফরেস্ট, সে জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছিল। তারপরে বিফোরের বাংলা অর্থ আগে, যেমন ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর সানসেট, অর্থাৎ সূর্য অস্তের পূর্বে তুমি কাজটা শেষ করো। তাইলে এই যে 30টা তোমাদের আমি পড়াইলাম, এই 30টা তোমাদের দেখাইলাম, এগুলো জেনারেল প্রিপোজিশন যদি তোমার আসে, মানে আসবে তো মাস, তো এই 30টার ভিতর থেকে তুমি দেখবে একটা না একটা কমন পেয়ে যাচ্ছ। তাহলে জেনারেল প্রিপোজিশনে ভালো করতে গেলে এই 30টা একদম হুবহু ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এনি ডাউট? কোনো ডাউট থাকার কথা না, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, তারপরে যদি আমরা বলি যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমি মানে সেম মিনিং, অর্থাৎ একই অর্থ বহন করে এইরকম যে প্রিপোজিশনগুলো আমি এক জায়গায় করে দিছি, যাতে তোমরা খুব সহজে ফ্লেক্সিবল, এইগুলা যতগুলো আমি দিব সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে যদি তুমি প্রিপোজিশনে ভালো করতে চাও। সো দেখো নির্ভর করা অর্থে, তুমি দেখো নির্ভর করা অর্থে একটের পরে অন হয়। অ্যাক্ট অন মানে নির্ভর করা, ব্যাংক অন মানে নির্ভর করা, কাউন্ট অন মানে নির্ভর করা, ডিপেন্ড অন মানে নির্ভর করা, হ্যাং অন মানে নির্ভর করা, হিঞ্জ অন মানে নির্ভর করা, লিন অন মানে নির্ভর করা, রিলাই অন মানে নির্ভর করা। অর্থাৎ এই যে লিনের পরে যদি তোমার ড্যাশ থাকে তুমি মাস্ট অন বসাবা, রিলাইয়ের পরে যদি ড্যাশ থাকে মাস্ট অন বসাবা, অন বা আপন, ঠিক আছে। অন এখন বেশি চলে, দ্যাটস আমি অন বসাইছি। তারপরে বিরত থাকা অর্থে কিছু ওয়ার্ডের পরে ফ্রম বসে, কোন সেই ওয়ার্ডগুলো দেখো অ্যাবস্টেন ফ্রম, তাহলে ঠিক অ্যাবস্টেনের পরে যদি তোমার এরকম একটা গ্যাপ থাকে তাহলে তুমি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসাইতে হবে, ঠিক আছে। তারপরে তোমার কি ব্যান ফ্রম, তারপরে হিন্ডার ফ্রম, ডিবার ফ্রম, তারপরে ডিটার ফ্রম, ডিসকারেজ ফ্রম, তারপরে কি প্রিভেন্ট ফ্রম আছে, প্রহিবিট ফ্রম আছে, রিফ্রেইন ফ্রম, রেস্ট্রেইন ফ্রম। তাহলে বিরত থাকা অর্থে কোনগুলো ব্যবহৃত হয়? বিরত থাকা বা বিরত রাখা, একদম মুখস্থ করে ফেলবা। তারপরে কি আছে দেখো উপযুক্ত অর্থে আমরা জেনারেলি কোন ওয়ার্ডগুলোর পরে আমরা ফর ব্যবহার করব। দেখো এখানে কি আছে, কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, সুইটেবল ফর, কোয়ালিফাইড ফর, ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে সুইটেবল ফর মানে কি উপযুক্ত, ফিট ফর মানে উপযুক্ত, ঠিক আছে, কম্পিটেন্ট ফর মানে কি উপযুক্ত, ঠিক আছে, কোয়ালিফাইড ফর মানে কি উপযুক্ত, একদম মুখস্থ করে ফেলতে হবে। তারপরে কি বিখ্যাত অর্থে ফেমাস ফর, ওয়েল নোন ফর, ইলাস্ট্রিয়াস ফর, তারপরে রিনাউন্ড ফর, সেলিব্রেটেড ফর, রিমার্কেবল ফর, নোটেড ফর, তারপরে এমিনেন্ট ফর আছে, প্রমিনেন্ট ফর আছে, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। বিখ্যাত অর্থে কোনগুলা? তারপরে তোমার উপকারী অর্থে কি বেনিফিশিয়াল টু হবে, কন্ডিউসিভ টু হবে, কনজেনিয়াল টু হবে, কনভেনিয়েন্ট টু, এইগুলা তুমি সবগুলো মুখস্থ করে ফেলবা উপকারী অর্থে। তারপরে কি ক্ষতিকারক অর্থে কোনগুলা পড়বা দেখো, যেমন ডিট্রিমেন্টাল টু, তারপর ডিলেটেরিয়াস টু, ফিটাল টু, হার্মফুল টু, তারপর ইনজুরিয়াস টু, হার্টফুল টু, তারপর ইনিমিক্যাল টু, প্রিজুডিস টু। সো এই সবগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। অনেক আছে ভাই, অনেক আছে, আমি একবার করে পড়ে দিয়ে যাই, তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। ভিডিওটা একবার পজ করে দেখে বা শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দিলে তুমি পিডিএফটা পেয়ে যাবা আই থিঙ্ক। তারপরে এখানে বার টু মানে বাধা অর্থে কোনগুলো ব্যবহার করা হয় দেখো, বার টু মানে বাধা, ব্যারিয়ার টু মানে বাধা, হিন্ডারেন্স টু মানে বাধা, ইম্পেডিমেন্ট টু মানে বাধা, অবস্টাকল টু মানে বাধা। আবার আত্মসমর্পণ করা অর্থে আমরা কোনগুলো ব্যবহার করবো দেখো, বাউ টু, গিভ ইন টু, ইয়েল টু, সাবমিট টু, অ্যাবান্ডন টু, রিজাইন টু, সারেন্ডার টু। তারপরে লেগে থাকা অর্থে দেখো কি আমরা অ্যাডিয়ার টু, ক্লাইং টু, তারপরে আমি কি ব্যবহার করবো, কিপ টু, স্টিক টু, স্ট্যান্ড টু। তাহলে কি লেগে থাকা অর্থে আমরা কোনগুলো ব্যবহার করবো আমরা তো দেখলাম, যে সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তুমি এখানে কি আছে দেখো, লেগে থাকা অর্থে আরো তুমি ফার্ম টু ব্যবহার করতে পারো, ট্রু টু, এগুলোর বাংলা অর্থ হচ্ছে লেগে থাকা। তারপরে যদি তুমি শূন্য বা বর্জিত বা খালি অর্থে আমরা কোনগুলো ব্যবহার করি, খালি অর্থে দেখো আমরা ব্যবহার করতে পারি বেয়ার অফ বা ব্যাংক্রাফট অফ, ডেস্টিটিউট অফ বা ডিভয়েড অফ বা এমপিটি অফ, এগুলো আমরা মূলত খালি অর্থে ব্যবহার করব। ক্লিয়ার? সো সবগুলো মুখস্থ করতে হবে কিন্তু, বুঝতে পারছো। তারপরে
দক্ষ অর্থে আমরা অ্যাড্রয়েটের পরে ইন ব্যবহার করতে পারি। অ্যাড্রয়েট ইন মানে কিন্তু দক্ষ, ঠিক আছে। অ্যাডেপ্ট ইন দক্ষ, অ্যাট হোম ইন মানে দক্ষ। দেখছো তুমি, এটা তুমি অ্যাট হোম ইন মানে দক্ষ, এটা তুমি যদি না পড়ো তাহলে তুমি পারবা? পরীক্ষার পরে যদি তোমার অ্যাট হোম, ঠিক আছে, অ্যাট হোমের পরে যদি একটা গ্যাপ দিয়ে দেয়, তুমি কেমনে পারবা যদি এটা না জানো যে অ্যাট হোমের পরে ইন বসে, যার বাংলা অর্থ হচ্ছে দক্ষ। তারপরে এক্সপার্ট ইন মানে দক্ষ, এফিসিয়েন্ট ইন মানে দক্ষ, তারপর প্রফিসিয়েন্ট ইন মানে দক্ষ, স্কিলড ইন, স্কিলফুল ইন, তারপরে তোমার ভার্সড ইন, এই সবগুলোর বাংলা অর্থ হচ্ছে দক্ষ। ক্লিয়ার? সো তারপরে আমরা দেখবো কি আছে, দেখো কোনো স্থানের জন্য যাত্রা শুরু করা বা কোনো স্থানের জন্য যাওয়া, এটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? লিভ ফর, স্টার্ট ফর, মেক ফর, সেট আউট ফর, বাউন্ড ফর, ঠিক আছে। সবগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। উদাসীন অর্থে, কোনো একটা কাজের প্রতি কেউ ধর উদাসীন, তো সেই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? এই যে ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, ডিপ টু, ঠিক আছে, উদাসীন। মনে থাকবে তো? তাহলে উদাসীন অর্থে আমরা কি ব্যবহার করবো? যে ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, ডিপ টু। তারপরে তুমি দেখো সংলগ্ন, তোমার বাড়ির সাথে তোমার ধরো পাশের মসজিদটা সংলগ্ন, তো এই ক্ষেত্রে তুমি কি বলবা? মাই হাউস ইজ অ্যাডজেসেন্ট টু দ্য মস্ক। তুমি এখানে দেখো কি আছে, তোমার সরি এই যে অ্যাডজেসেন্ট টু আছে, অ্যাডজয়নিং টু আছে, তারপরে ক্লোজ টু আছে, কন্টিনিউয়াস টু আছে। সো এর বাংলা অর্থ আছে সংলগ্ন। তারপরে কি আছে দেখো, খোঁজা। খোঁজা, খোঁজার ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? লুক ফর মানে খোঁজা, সার্চ ফর মানে খোঁজা, সিক ফর মানে খোঁজা। সবগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। তারপরে ভীত অর্থে, ঠিক আছে, ভয় পাওয়া বা ভীত অর্থে তুমি অ্যাফ্রেড অফ, অ্যাপ্রিহেনসিভ অফ, ফেয়ারফুল অফ, সবগুলো কিন্তু আমাদের একদম এ টু জেড সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে সন্ধিয়ান অর্থে ডাউটফুল অফ বসবে, ডিউভিয়াস অফ বসবে, সাসপিশিয়াস অফ বসবে, সবগুলো কি করতে হবে? আমাদের মুখস্থ করতে হবে, বিকজ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে প্রতিকার অর্থে তুমি রেমিডি ফর বসাইতে পারো, রেমিডির ফরে ফর, কিউরের ফরে ফর, কিউর ফর, পিনাসিয়া ফর, এই সবগুলোর অর্থ মানে তোমার প্রতিকার বা তোমার নিরাময়, এই অর্থে ব্যবহার করি। তারপরে আকাঙ্ক্ষা অর্থে অ্যাসপায়ার টু বা আফটার, হ্যাঙ্কার আফটার বা ক্রেভ আফটার বা ফর, এগুলো প্রত্যেক বছর পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপরে এই যে অনুরূপ বা সদৃশ্য অর্থে কি? অ্যানালগাস টু, অ্যাকিন টু, সিমিলার টু, ভাই এগুলো প্রত্যেক বছর পরীক্ষায় আসবে। সো তোমাকে কি করতে হবে? সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে বঞ্চিত অর্থে তুমি কি ব্যবহার করতে পারো? বেরেফট অফ ব্যবহার করতে পারো, ডিপ্রাইভড অফ ব্যবহার করতে পারো, কি অর্থে? বঞ্চিত অর্থে। তারপরে কোনো কিছুর ভিতরে নিমগ্ন বা নিবিষ্ট অর্থে তুমি কি ব্যবহার করতে পারো? অ্যাবসর্বড ইন, প্লান্সড ইন, তারপরে এঙ্গেজড ইন, অকুপাইড ইন, তারপরে তোমার এনগ্রোসড ইন, তারপরে তুমি ইমার্সড ইন, এগুলো তুমি নিমগ্ন বা কোনো একটা কাজে তুমি ভীষণভাবে নিমগ্ন, এই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। তারপরে যোগ করা, যেমন অ্যাড টু, ক্রেডিট টু, অ্যাটাচ টু, তারপরে তোমার এই যে অ্যাফেক্স টু, এগুলো তোমার খুব ইজি, এগুলো কিন্তু প্রত্যেক বছর খুবই ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষায় আসবে। ঈর্ষান্বিত, ঠিক আছে, তোমরা ওই যে জেলাস অফ, এনভিয়াস অফ, এগুলো তো পড়ছো, এগুলো তো জানো। ওই যে তোমার জেলাসের সাথে তো তোমরা খুবই পরিচিত, কেন পরিচিত বুঝে নাও, ঠিক আছে। তারপরে নির্ভরশীল, কোনো কিছুর প্রতি নির্ভরশীল অর্থে কি? ডিপেন্ডেন্ট অন, রিলায়েন্ট অন। তারপরে কি দেখো, তোমার অজুহাত অর্থে এক্সকিউজের পরে ফর বসে, প্রিটেক্সের পরে ফর বসে, ঠিক আছে। মনোযোগ দেওয়া বা কোনো কিছুর সাথে তোমার জড়িত বা মগ্ন অর্থে আবার এই যে কনসার্নড ইন, ইনভলভড ইন, ইমপ্লিকেটেড ইন। তারপরে তোমার এইটা একটু খেয়াল করো যে তোমার কান খাটো, ঠিক আছে, কান খাটো তুমি এক্ষেত্রে তুমি কি বসাইতে পারো? অর্থাৎ কানে কম শুনে, এই ক্ষেত্রে তুমি ডাল অফ, ডিপ অফ, হার্ড অফ, শর্ট অফ বসাইতে পারো। তারপরে কারো প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে তুমি অ্যাডমাইরেশন ফর, এস্টিম ফর, তারপর রেসপেক্ট ফর, তারপর রিগার্ড ফর তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। তারপরে যদি দক্ষ অর্থে আমি বলি গুড অ্যাট, তারপরে এপ্ট অ্যাট, কি বললাম? দক্ষ অর্থে গুড অ্যাট, এপ্ট অ্যাট। আমি তোমাকে যেটা বলতেছি সবগুলো তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে, যতগুলো দিলাম সবগুলো একদম মুখস্থ থাকবে, ঠিক আছে। যেখানে যাই ধরুক না কেন তুমি একদম পারবা ইনস্ট্যান্ট। তারপর অদক্ষ অর্থে তোমার দক্ষ অর্থে গুড অ্যাট ছিল, তাই না? এই অদক্ষ অর্থে দেখো ব্যাড অ্যাট, ওর্স অ্যাট, ক্লামজি অ্যাট, ডাল অ্যাট। তারপরে দেখো তোমার ভোগা, ভোগা অর্থে সাফার ফ্রম, ঠিক আছে। আবার আরেকগুলো লাভ করা অর্থে রিকভার ফ্রম, ঠিক আছে। আবার আসক্ত অর্থে দেখো অ্যাডিক্টেড টু বা ডেডিকেটেড টু, কোনো কিছুর প্রতি খুবই আসক্ত বা সেই কাজটা সে করবেই, এইরকম অর্থে আমরা অ্যাডিক্টেড টু বা ডেডিকেটেড টু দিতে পারি। আবার উৎসর্গ করা তো বুঝো, ঠিক আছে, উৎসর্গ বা তোমার মনে করো কোনো কিছুর সাথে একদম লেগে থাকা, এই অর্থে ট্রু টু বা কনস্ট্যান্ট টু হবে, ঠিক আছে। আবার এই যে মিথ্যা বলা, এই ক্ষেত্রে আমরা ফলস টু ব্যবহার করতে পারি। তারপর অন্তর্ভুক্ত, কোনো কিছুর সাথে কোনো কিছু অ্যাড করা, এই অর্থে আমরা ইনক্লুসিভ অফ ব্যবহার করব, ঠিক আছে। আবার কোনো কিছু বাদ দেওয়া অর্থে আমরা ফ্রি অফ বা এক্সক্লুসিভ অফ ব্যবহার করবো। আমি একটু জোরে বলতেছি বা তাড়াতাড়ি বলতেছি বিকজ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে দেখো একমত পোষণ করা অর্থে বা সম্মত হওয়া অর্থে অ্যাসেন্ট টু, তারপরে অ্যাকসেপ্ট টু, তারপরে কনসেন্ট টু, ঠিক আছে। আবার যদি তুমি মনে করো যে আপত্তি করো কারোর সাথে, আপত্তি করার ক্ষেত্রে তোমাকে এই যে অবজেক্ট টু বা ডিমান্ড টু ব্যবহার করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার? এগুলো ক্লিয়ার না হলে কিন্তু খুব সমস্যা, বুঝতে পারছো? সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। পুরা ক্লাসটাই আমি পুরা প্রিপোজিশনের এ টু জেড আমি দিয়ে দিছি, অর্থাৎ এইচএসসি তে এর বাইরে আর কিছু লাগবে না। তারপরে আরেকটা জিনিস যদি তুমি খেয়াল করো যে আমরা জেনারেলি তোমার অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি, তখন আমরা কি করি? প্যাসিভ করার ক্ষেত্রে আমরা
একটা জিনিস তোমাদের শিখাই, প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের ভার্বের পরে কিন্তু বাই দিই, ঠিক আছে, বাই দেওয়ার পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলা তুমি যখন প্যাসিভ করবে, প্যাসিভ করার পরে এদের পরে তুমি কখনো বাই বসাইতে পারবা না, এদের পরে অলওয়েজ অ্যাড বসাইতে হবে। যেমন কি আছে দেখো, অ্যানয়েড, তারপরে ডিসঅ্যাপয়েন্টেড, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাইড, ডিসগাস্টেড, তারপরে চার্ম, মার্ভেলড, এই সবগুলোর পরে অ্যাড বসবে। প্লিজড অ্যাট, স্যাটিসফাইড অ্যাট, শকড অ্যাট, স্টান্ড অ্যাট, তারপরে কি সারপ্রাইজড অ্যাট, তারপরে কি আছে দেখো ভেক্সড অ্যাট, সবগুলোর পরে তোমাকে কি বসাইতে হবে, অ্যাড বসাইতে হবে। কখন অ্যাড বসাবা, যদি এরপরে কোনো বস্তু আনতে হয় তাহলে অ্যাড বসাবা, আর যদি কি না এরপরে ব্যক্তি থাকে তাহলে উইথ বসাবা, ঠিক আছে। উইথ, অ্যানয়েড উইথ, বা তোমার ডিসঅ্যাপয়েন্টেড উইথ। তোমার একটু মনে রাখবা যেগুলো আমি তোমাদের এখানে দিলাম এগুলোর পরে যদি ব্যক্তি থাকে তাহলে উইথ বসাবা, আর যদি বস্তু থাকে তাহলে অ্যাড বসাবা। কিন্তু অন্য অন্য যে ভার্বগুলোর পরে কিন্তু তুমি প্যাসিভ করার জন্য একদম ডিরেক্ট কি বসাইতে পারবা, বাই বসাইতে পারবা, কিন্তু এটাই বাই বসানোর কোনো ওয়ে নাই, দেয়ার ইজ নো ওয়ে, ঠিক আছে। সো এরপরে আমরা একটা প্র্যাকটিস করি। আমাদের ক্লাসটা এমনিও অনেক লম্বা হয়েছে, বিকজ খুবই ইনফরমেটিভ একটা ক্লাস। এই ক্লাসের ভিতরে আমি সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো দেখো আমরা একটা প্র্যাকটিস করবো, কত, ঢাকা বোর্ড 2023-এর, এ গুড বয় ইজ অ্যাকাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক, ঠিক আছে। সো এইটাকে তুমি পারবা না যদি না তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না জানো, কারণ এইখানে কোনো বোঝার কিচ্ছু নাই, শোনার কিচ্ছু নাই, জানার কিচ্ছু নাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, ঠিক আছে। তাহলে এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, অর্থাৎ একটা ভালো ছেলে সে হার্ড ওয়ার্ক করতে অভ্যস্ত বা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং, সে কোনো খারাপ কাজে অ্যাডিক্টেড বা আসক্ত না। এখানে অ্যাডিক্টেড টু, এখানে কিচ্ছু বোঝার নাই, কারণ অ্যাডিক্টেড টু তোমার আমি মাত্র পড়াইলাম। অ্যাডিক্টেড টু মানে আসক্ত বা তোমার কোনো কিছুর প্রতি খুব বেশি প্যাশনেট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাডিক্টেড টু। তাহলে তুমি এখানে কিছু করতে পারবা না যদি না তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি ভালোভাবে পারো। তারপরে কি আছে দেখো, হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, অর্থাৎ তার কোনো কঠোর পরিশ্রমের প্রতি কোনো বিতৃষ্ণা নাই। অ্যাভার্স টু, ঠিক আছে, অ্যাভার্স টু মানে বিতৃষ্ণা, এটা একটু মাথায় রাখবা, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে কি আছে দেখো, হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন, অর্থাৎ সে তার দৃঢ় প্রতিজ্ঞার প্রতি একদম প্রতিজ্ঞাবদ্ধ। সো তুমি এই ক্ষেত্রে কি দিবা, ক্লিংস এর পরে কিন্তু টু বসে, ঠিক আছে, ক্লিংস এর পরে টু বসে মানে তোমার কোনো কিছুর প্রতি লেগে থাকা, এই অর্থে ক্লিংস টু। তারপরে কি আছে দেখো, সিন্স হি ইজ ইউজ ড্যাশ হার্ড ওয়ার্ক, এখানে ইউজ টু হবে, এটা তোমরা জানো, সে আসলে হার্ড ওয়ার্ক করতে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, ডাউটফুল এর পরে অফ বসবে। আমরা একটু আগে প্রিপোজিশনটা দেখলাম যে ডাউটফুল মানে কারো মানে কোনো কিছুর প্রতি সন্দেহ থাকা, অর্থাৎ সে কিন্তু তার সাফল্যের প্রতি কোনো রকম ভাবে কোনোভাবে সন্দেহভাজন না, কারণ সে জানে যে আমি ভালো ছেলে, আমি হার্ড ওয়ার্ক করে আমি সফল হব। হি ইজ ভেরি মাচ কনসাস ড্যাশ হিজ ডিউটি, সে কিন্তু তার কাজ সম্পর্কে বা দায়িত্বগুলো সম্পর্কে খুব বেশি সতর্ক, ঠিক আছে, কনসাস অফ, মনে রাখবা, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনসাস অফ মানে তোমার সতর্ক। তারপরে হি ইজ নট বোস্টফুল ড্যাশ ইজ ট্যালেন্ট, সে তার মেধার জন্য কখনো কিন্তু অহংকার করে না। তাই কি বোস্টফুলের পরে অফ, আমরা একটু আগে দেখলাম বোস্টফুল অফ মানে অহংকার করা, সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে কি আছে দেখো, হি বিহেভস ওয়েল ড্যাশ অল, এখানে উইথ অল হবে, এটা জেনারেল যে সবার সাথে ভালো ব্যবহার করে। তাইলে একটা প্রিপোজিশন আমরা দেখলাম যার ভিতরে মাত্র একটা পাইলাম, এ পর্যন্ত 9টা প্র্যাকটিস করলাম, 9টার ভিতরে আমরা একটা পাইলাম জেনারেল প্রিপোজিশন, বাকিগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, ঠিক আছে। হি অ্যাটেন্ড ড্যাশ ইজ স্টাডিজ, অ্যাটেন্ড টু অর্থাৎ সে মনোযোগের সহ আর কি পড়াশোনাগুলো করে, অ্যাটেন্ড টু মনোযোগ দিয়ে কোনো কিছু করা। সো এই হচ্ছে ব্যাপার। দেখো একটা তোমার প্রিপোজিশনের ভিতরে 9টা তুমি পাইছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা পাইছো জেনারেল প্রিপোজিশন। এখন মানে ডিসিশন ইজ টোটালি আপ টু ইউ যে তুমি শুধু জেনারেল প্রিপোজিশন পড়বা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে ব্যাপার। সুন্দর করে শেষ করে ফেলো। 25-এর বাচ্চারা ভাই তোমরা একদম এ টু জেড এই ভিডিওটা দেখবা, 3 বার দেখো 4 বার দেখো, পুরো শেষ করে ফেলো, ঠিক আছে, একদম এ টু জেড ভালো করে দেখে ফেলো, দেখবা তোমার আর প্রিপোজিশনে কোনো প্রবলেম থাকবে না। কারণ লাস্ট টাইমে এটা খুবই কম্প্যাক্ট আমরা আর কি সিরিজ টাইপের আমাদের এই যে ভিডিওসগুলো আমরা তোমাদের সকল বিষয় নিয়ে কথা বলতেছি। আজকে আমাদের প্রিপোজিশনের প্রথম ভিডিও ছিল। সো আর 26 আর 27 তোমাদের একটা কথা বলি, তোমাদের জন্য কিন্তু আমাদের স্বপ্নদাবি থেকে, ঠিক আছে, আমাদের স্বপ্নদাবি থেকে একটা ব্যাচ অলরেডি লঞ্চ করা হয়েছে এবং এখানে কিন্তু প্রি বুকিং চলতেছে। 26 আর 27 ব্যাচ এইচএসসি 26 আর 27, মেইনলি 26 27ও আসো তোমরা যারা আমাদের ইংলিশ বাংলা আইসিটির ফাইনাল ডিভিশন ব্যাচ প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রি অ্যাডমিশনের ব্যাচটাতে ভর্তি হইতে চাও, তোমরা এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে তোমরা কি করতে পারো, কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাদের পেজে মেসেজ দিতে পারো। আর 25 ব্যাচ ভাই তোমরা পড়ে ফেলো, ঠিক আছে, 25 ব্যাচের প্রতি আমরা একটা কথা, আর 26 27 ভর্তি হলে ভর্তি হয়ে যাইতে পারো, ঠিক আছে। সো অল দ্য বেস্ট। এইভাবে পড়ো, তোমার প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক একদম এ টু জেড সুন্দরভাবে শেষ হয়ে যাবে।